নমস্কার বন্ধুরা, দূরপাল্লার আরও একটি আড্ডায় ডাকবাংলা.com-এর পাতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দূরপাল্লার এই আড্ডা রেকর্ড করার আগে মনে হচ্ছিল দেখতে দেখতে বেশ কিছু বছর হয়ে গেল দূরপাল্লায় আমি আমার ভ্রমণ কাহিনী, আমার ভ্রমণের স্মৃতি, অভিজ্ঞতা, ছবি সব কিছু নিয়ে আপনাদের সামনে আসছি। মাঝে মধ্যে মনে হয় ভাগ্যিস দূরপাল্লার মতো একটা জানলা ছিল, তাই এত এত বেড়ানোর গল্প, ছোটবেলার স্মৃতি, যৌবনের কাহিনী, তাদের ছবি সব কিছু কোথাও একটা ধরা থাকলো। আর কেউ দেখুক না দেখুক, কখনো সখনো নিজেও তো এই পুরনো অ্যালবামের পাতাগুলো উল্টে দেখা যাবে কেমন করে কেটেছে এতগুলো বছর। আজকে বেড়ানোর গল্প বলবো বটে, কিন্তু তার মধ্যে একটু ব্যর্থতা আছে, একটু ঠকে যাওয়া আছে, একটু ঠেকে শেখাও আছে। আহ, এবং যে জায়গা দুটির কথা বা যে আড়াইখানা জায়গার কথা বলবো তার কথা আগেও হয়তো বলেছি, কিন্তু এই অভিজ্ঞতাটা ভাগ করে নেওয়া হয়নি। আমার মনে হয় 2008 সাল নাগাদ আমি বেশ কিছু দিনের জন্য একটা কর্মশালায় দিল্লি গেলাম, এবং সেখানে থাকা খাওয়ার বন্দোবস্ত তাঁরাই করেছেন দিল্লির একদম চমৎকার জায়গায়। তো 2 দিন কি 3 দিনের কর্মশালা, তারপর যাকে বলে একটা রাইটার্স রেসিডেন্সি 5 দিন কি 6 দিনের। তা আমার তার মধ্যে মনে হলো যে যে মানুষটির কবিতা এবং জীবন আমাকে এত বছর ধরে তাড়িয়ে মারছে, যার লেখার আমি অন্ধ ভক্ত, তিনি এই শহরে বহুদিন অতিবাহিত করেছেন, তার একটা হাভেলি আছে, সেটা দেখব না। তিনি স্বয়ং মির্জা আলী। তো ম্যাপ জোগাড় করে, তখনও গুগল ম্যাপ চালু হয়নি, ম্যাপ জোগাড় করে লোকজনকে জিজ্ঞেস করে টিউবে চড়ে চাঁদনি চকের কাছাকাছি নেমে লালকেল্লাকে পেছনে ফেলে বাল্লি মারার দিকে গেলাম। প্রচুর খাওয়া দাওয়ার দোকান, ফলের দোকান, চুড়ির দোকান, জামা কাপড়ের দোকান। নিশ্চয়ই গালিবের সময় এই গলি তেমন ছিল না। তো আমি জানি যে গালিবের হাভেলিতে কি কি আছে, তার আগে সেসব নিয়ে একটু চর্চা করে গেছি। তার পরনের জোব্বা, তার ফেজ টুপি, তার দিওয়ান বা পাণ্ডুলিপি যা তিনি ছাপাতে দিয়ে গেছিলেন, সেই পাণ্ডুলিপি, আরও অন্যান্য ব্যবহার্য জিনিস তার রয়েছে, তার নামের ফলকগুলো টাঙানো রয়েছে, তার ছোট একটা আবক্ষ মূর্তি রয়েছে, সবই রয়েছে। কিন্তু এগুলো তখনও আমি দেখিনি, আমি কেবল জানি যে আছে। দেখবার বড় বাসনা নিয়ে হাজির হয়েছে। সামনে গিয়ে দেখলাম ছোট্ট একটা দরজা, দরজাটা বন্ধ, এবং বাইরে একজন বেশ হোমরা চোমরা ভদ্রলোক বসে আছেন, লাল দাড়ি, সাদা ফেজ টুপি পরা, একটা জহরকোট আর পাঠান স্যুট। তো প্রথমে দেখে মনে হলো যে এই তো হাভেলির দরজা হতে পারে না। আমরা গৌরব করে হাভেলি বলি বটে, নেহাতি একটা দিন দরিদ্র পাথরের কুটিরে থাকতেন গালিব। তো আমি বললাম, তখন বিকেল 4টে বাজে। তো আমি বললাম যে আমি অনেক দূর থেকে এসেছি, কলকাতা থেকে, কিভাবে গালিবের হাভেলি দেখা যায়। তো বুঝলাম তিনি পাহারাদার ওই জায়গাটা। তিনি বললেন যে খুব ভাল লাগছে এটা শুনে, कलकत्ता से आप आए हैं, लेकिन आज दरवाज़ा नहीं खुलेगा। তা আমি ভাবলাম বুঝি 3টের সময় বন্ধ হয়ে যায়। আমি বললাম, কেন, দরজা খুলবে না কেন? কারণ এটাও মনে আছে তার পরদিন আবার দিল্লি থেকে কলকাতা ফিরে যাওয়া, ফলে আমার কাছে আর একটা অতিরিক্ত দিন হাতে নেই। তিনি বললেন যে আজকে তো সোমবার, জাদুঘর বন্ধ থাকে। তখন আমার দুটো জিনিস মনে হলো। এক, যে এ কথা আমি কিভাবে বিস্মৃত হলাম যে সোমবার জাদুঘর বন্ধ থাকে। আর দুই, এ কথা স্মরণে থাকলেই বা কী হতো, আমি কিভাবে জানবো যে গালিবের হাভেলি এখন জাদুঘরে রূপান্তরিত হয়েছে। ফলে প্রথমবার গিয়ে গালিবের চৌকাঠ পেরোতে পারলাম না, ব্যর্থ মনোরথ হয়ে কলকাতা ফিরে এলাম। তার পরের বার যখন গেছিলাম দিল্লি, আমার মনে আছে হয়তো বছর দুয়েক পরে, আমার মাথায় এটা ছিল যে সোমবার যেন না হয়, যে কোনো দিন গিয়ে গালিবের হাভেলি দেখে আসতে হবে। পরের বার গিয়ে অনেকক্ষণ সেই হাভেলিতে তীর্থ করেছিলাম যাকে বলে। এর পরের ঘটনাটা এখান থেকে বহু দূরে।
প্যারিসে প্রথমবার গেছি 2016 সালের সেপ্টেম্বর, আমি আর দুর্বা। বেড়ানোর কোনো পরিকল্পনা করে যাইনি, কবে কি হবে সে গিয়ে ঠিক করা হবে। তো প্যারিসে যেদিন শেষ দিন, তারপর ওখান থেকে আমরা অন্যত্র চলে যাব, সম্ভবত অ্যামস্টারডাম চলে যাব। দুর্বা বলল অভে যেতে হবে, যেখানে ভ্যান গঘ তার শেষ জীবনটা কাটিয়েছেন। আমি ভ্যান গঘের অসম্ভব ভক্ত, আমরা সবাই তাই। আপনারা এই ভিডিও যখন দেখছেন, পিছনে দেখছেন মোমা থেকে আনা স্টারি নাইটের একটা প্রিন্ট টাঙানো আছে, আমাদের ঘর জুড়ে ভ্যান গঘের নানা ছবির প্রিন্ট টাঙানো আছে। তাকে ঘিরে যত রকম বই প্রকাশিত হয়েছে, আমরা চেষ্টা করেছি কিছু কিছু সংগ্রহ করবার। তার ছবি যে যে জাদুঘরে আছে আমরা যাবার চেষ্টা করেছি। কিন্তু অভে ছিল একদম অন্যরকম একটা ভ্রমণ। অভে নিয়ে আমি আগেও বলেছি। সেখানে নামা মাত্র দেখলাম একটা ছোট্ট স্টেশন। আমি আর দুর্বা একটা ট্রেনে চেপে টুকটুক করে 1.5 ঘন্টার একটা যাত্রা, প্যারিস থেকে সুন্দর গেলাম। গিয়ে দেখলাম একটা ছোট্ট স্টেশন, একটা নির্জন জনপদ, লোকজন বড় একটা নেই। তো আমি ভাবলাম পশ্চিমের শহর বলে কথা, যদিও সেটা শহর নয়, গঞ্জই, যেখানে ভিনসেন্ট তার শেষ কিছুদিন কাটিয়েছেন, সেখানে দুপুরবেলা 12টা 12:30টায় লোক একদম নেই। এ তো সাধারণ ঘটনা নয়। তো আমরা চারপাশটা ঘুরে দেখলাম, যে গির্জার ছবি ভিনসেন্ট ওখানে এঁকেছিলেন সেই গির্জা দেখলাম। দেখলাম পথে ঘাটে কিছু দূর অন্তর ভিনসেন্টের নামে ছোট্ট ফলক বসানো আছে। ভারী চমৎকার লাগলো। গ্রামটাকে তারা একেবারে সেরকমই করে রেখেছেন যেরকম গ্রামটা ছিল ভিনসেন্ট চলে যাওয়ার সময়, তার মৃত্যুর সময়। তারপরে আমরা গিয়ে দাঁড়ালাম র্যাভো ইনের সামনে, যে সরাইখানায় তিনি শেষ 1.5 মাস ভাড়ায় ছিলেন। সামান্য ভাড়ায় তিনি থাকার জায়গা পেয়েছিলেন এবং দুবেলা ওই র্যাভো ইনের তলাটা ছিল রেস্তোরাঁ, সেখানে যা রান্না হতো ভিনসেন্টকে তাই একটু খেতে দেওয়া হতো। আর এখন ভিনসেন্ট ওই দুবেলা যে সামান্য আহার্য নিয়ে থাকতেন সেটাই তুমুল দামে পর্যটকদের কাছে বিক্রি হয়। তো এক সময়ের দারিদ্র পরে কত মহার্ঘ হয়ে উঠতে পারে সেটা র্যাভো ইনকে দেখে বুঝতে পেরেছিলাম। কিন্তু র্যাভো ইনের ভেতরটা হচ্ছে তার চিলেকোঠায় ভিনসেন্ট থাকতেন। সেই সরু খাট, তেপায়া টেবিল, একটা ছোট্ট চেয়ার, কয়েকটা ক্যানভাস, যার ছবি ভিনসেন্ট নিজেও এঁকেছিলেন। তো আমরা সারা গ্রামটা ঘোরার পর ভীষণ ইচ্ছে হলো এবার তো র্যাভো ইনে ঢুকতেই হবে, যে ঘরে ভিনসেন্ট থাকতেন সেটা না দেখে ফিরি কী করে। গেলাম, সামনে ভিনসেন্টের ছবি দেওয়া আছে, র্যাভো ইনের সামনে উনি বসে আছেন, আড্ডা দিচ্ছেন, কিন্তু ঢোকা গেল না। কেন? আমরা ঠিক একই রকম অবস্থা দিল্লির মতো, পরদিন অ্যামস্টারডাম চলে যাব, আর আমাদের প্যারিস ফেরা নেই, ফরাসি দেশেই আর থাকছি না, ফলে আর ফিরে আসতে পারবো না। যিনি কেয়ারটেকার তিনি বললেন আজ তো সোমবার, মিউজিয়ামস আর ক্লোজড। আমার সেই দিল্লির কথা মনে হলো। আর দুর্বা তখন কপাল চাপড়াচ্ছে, বলছে ইস কেন আগে এলাম না। আমার তখন নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে যে কিভাবে একই ভুল 8 বছর পর আবার করলাম। আমার তো মনে থাকা উচিত ছিল যে আজ সোমবার, আমরা এর আগেই পরিকল্পনা করেছি, একটা দিন আগে এলেও দেখা যেত। ফলে কলকাতা থেকে দিল্লি তো একরকম, কলকাতা থেকে প্যারিস এবং প্যারিস থেকে অভে গিয়েও আমরা আবার তীর্থ দর্শনের থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকলাম। এরপর 2019-এ যখন প্যারিস গেছিলাম তখন একদম হিসেব করে একটা রোববার রেখেছিলাম, যেদিন আমরা অভেতে যাব আর ভিনসেন্টের সেই ঘর দেখেওছিলাম। কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার ঠক্কর খেলাম, ঠেকলাম, কিন্তু ঠেকে শিখলাম কি? শিখি যে নিই অন্তত আমি। তার প্রমাণ হচ্ছে 2024 সাল, দার্জিলিং, আমি আর দুর্বা 3-4 দিনের ছোট্ট ছুটিতে গেছি। বৃষ্টি হচ্ছে আর তুমুল কুয়াশা, ভালোই লাগে, গ্রীষ্মকাল। দুর্বা একদিন বললো যে এক কাজ করি চল, কালকের দিনটা তো ফাঁকা, কাল মংপু ঘুরে আসি। মংপু কোন বাঙালির না প্রিয়, আগেও গেছি, কিন্তু পুরোপুরি ঘোরা হয়নি। রবীন্দ্রনাথের বাড়িটা দেখতে হবে, তার জিনিসপত্র সেখানে রাখা আছে, সেটা দেখতে হবে। তো আমরা একটা গাড়ি ভাড়া করে কুয়াশার আঁকাবাঁকা পাকদণ্ডি পেরিয়ে মংপু পৌঁছলাম, এবং সেই 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টার পথ। চমৎকার রাস্তাঘাট ঘুরলাম, ওর বাড়িটা দূর থেকে দেখলাম, গেটের কাছে গেলাম, গেট বন্ধ। এখানেও যিনি পাহারাদার বললেন আজ তো বন্ধ থাকে, আজ তো সোমবার। আমার মাথায়
তৃতীয়বার বজ্রাঘাত হলো এবং আমি বুঝলাম যে ন্যাড়া, সত্যি ন্যাড়া, ৩ বার হলেও বেলতলায় যায়। আমি জানি না আর কত কত সোমবার, কত কত তীর্থে গিয়ে আমাকে ফিরে আসতে হবে। কিন্তু আমার মনে আছে গালিব, ভিনসেন্ট এবং রবীন্দ্রনাথ ৩ জনের কাছেই আমি প্রথমবার ঢুকতে পারিনি। পরীক্ষা বারে বারে দিতে হয়েছে। আজও দিয়ে চলেছি। এরকম বেড়ানোর আরও অনেক স্মৃতি নিয়ে, গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব ডাকবাংলা.com-এর পাতায়, আমার এই দূরপাল্লায়। ভালো থাকবেন, দেখা হবে।